সময়োপযোগী কারিকুলামের অভাবে বাড়ছে শিক্ষিত বেকার। মন্তব্য প্রধানমন্ত্রীর। রাজনৈতিক বিবেচনায় নয়, মেধাভিত্তিক শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব আরোপ। যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখেছি, পত্র থেকে পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। হাম এবং উপসর্গে ঝরল আরও 9 প্রাণ। রাজধানীতে চিকিৎসাধীন রোগীর অধিকাংশই ঢাকার বাইরের। যথাযথ সেবা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতা চাইল হাসপাতালগুলো। সীমান্তে ভারতের কাঁটা তারের বেষ্টনীর বিষয়ে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুভেন্দুর বক্তব্য, আমলে নিচ্ছে না বাংলাদেশ। অর্থনীতিতে থাকবে না সরকার এবং রাজনৈতিক দলের হস্তক্ষেপ, বলেন মন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির শর্ত পরিবর্তনের সুযোগ খতিয়ে দেখছে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। রাজনৈতিক এবং পক্ষপাতিত্ব বিবেচনায় নয়, বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে কথা বলেন তিনি। এর আগে কর্মশালায় প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী কারিকুলাম জরুরি। জানান, মেধা পাচার রোধে গুরুত্ব দেওয়া হবে। উচ্চশিক্ষায় গবেষণার উপরে জোর দেন সরকার প্রধান। সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তাকে বরণ করার জন্য রাস্তার দুই পাশে উপস্থিত ছিলেন হাজারো শিক্ষার্থী। তারেক রহমানকে দেখতে বিশ্ববিদ্যালয়ে ছিল লোকে লোকারণ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়। সরাসরি সরকার প্রধানকে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। অ্যানালাইসিস টুলগুলো সম্পর্কেও সেভাবে ট্রেনিং বা অ্যাক্সেসের সুযোগ নেই। এ সময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করেন। বলেন, মেধার ভিত্তিতে নিয়োগে গুরুত্ব দিতে হবে। ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে, যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখেছি, পত্র থেকে পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেনেবল এক্সিলেন্স শীর্ষক কর্মশালায় অংশ নেন সরকার প্রধান। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ, মেধার লালন, কারিকুলাম ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পুঁথিগত বিদ্যার পাশাপাশি উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দেওয়ার উপর জোর দেন তিনি। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। তারেক রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। সময়োপযোগী কারিকুলাম ছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন বলে মনে করেন প্রধানমন্ত্রী। এজন্য ইন্টার্নশিপ সহ সরকারের নানান উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। এ সময় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
হাম পরিস্থিতি, হামের রোগীরা সবাই ঢাকামুখী। চিকিৎসকরা বলছেন হাসপাতালে ভর্তি হওয়া ৭৫% রোগী ঢাকার বাইরের। দেশ জুড়েই প্রাদুর্ভাবের সাথে যুক্ত হয়েছে নিউমোনিয়া এবং ফুসফুসের সংক্রমণ। শুধু শিশু নয়, আক্রান্তের তালিকায় আছে প্রাপ্তবয়স্করাও। হামের এমন সংক্রমণ আগে দেখেননি তারা। পরিস্থিতি উদ্বেগজনক। সেবা কার্যক্রম বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সহযোগিতা চেয়েছে হাসপাতালগুলো। এদিকে ২৪ ঘন্টায় হাম এবং উপসর্গে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। নারায়ণগঞ্জের ২৫০০-এর ৬ মাস বয়সী আব্দুল। ৯ দিন ধরে হামে আক্রান্ত শিশুটি। বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে অবশেষে রাজধানীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালে ঠাঁই তার। ২ দিন না যেতেই স্বাস্থ্যের অবনতি। চিকিৎসকের পরামর্শে স্থানান্তর আইসিইউতে। আজকে 10 দিন আজকে ওষুধ খাওয়াই বানাইছি, বেড়ানে আজকে একটু ওষুধ খাওয়াই বানাইছে, তেমন ওষুধ কিনতে পারেন না তো, যা খায় বাইকেরা দেয়। আব্দুলের মতো শত শত শিশু ভর্তি এই হাসপাতালে। নিউমোনিয়া আর ফুসফুসের সংক্রমণ হয়ে আরও প্রাণঘাতী হয়ে উঠেছে হাম। 2 দিন ধরে আবার হাম, শ্বাসকষ্ট হইতেছে, এখন আবার অক্সিজেন দিয়ে রাখছে, এখন তো কমতেছে না। জ্বর কমছে কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাম বলছে ডাক্তাররা? হ্যাঁ, হাম বলছে। আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ, বাচ্চা কিছুই খাইতেছে না এখনো। হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে দেশ জুড়ে। বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেটে আক্রান্তের হার সবচেয়ে বেশি। রেড জোন হিসেবে আছে ঢাকার উপকণ্ঠ হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও সাভার। আমি হামের টিকা দিছি, প্রথম হচ্ছে 9 মাসের সময় যেটা দেয় ওইটা দিছি। তারপরে যখন এই হামের প্রকোপ বাড়লো, বুস্টারটা দেওয়ার দিন থেকেই জ্বর আছে। অনেক শিশু আক্রান্ত এরকম, অনেক মারা যাচ্ছে, বরিশাল ট্রান্সফার করতেছে। নড়াইল সদরে আপনার অনেক রোগী আছে এরকম, ছোট ছোট বাচ্চা। আমরা যেদিন কারা বেরোয় আছি সেদিনকারও আপনার 2-3 মারা গেছে। হামে আক্রান্ত হওয়ার পরে শনাক্তকরণেই সময় যাচ্ছে বেশি, ফলে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। প্রাপ্তবয়স্কদের সংখ্যাও কম নয়, এমনকি আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনাও আছে। চিকিৎসকরা বলছেন হাসপাতালে ভর্তি হওয়া 4 ভাগের 3 ভাগ রোগী ঢাকার বাইরের। প্রচণ্ড জ্বর থাকে, আর বিশেষ করে খাওয়া দাওয়া একেবারে অনীহা থাকে। প্রচণ্ড জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, পাতলা পায়খানা এবং ভিতর দিয়ে কোনো খাবার যদি জ্বালাপোড়া করতো। অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে জ্বর যাচ্ছিল না, পরবর্তীতে 3 দিন পরে ধরা পড়তেছে, মানে হাম বাড়াচ্ছে। অবশ্যই এটা উদ্বেগজনক। এটা তো আমাদের দেশে আসলে এত বেশি আকারে হয় নাই, এখন দেখা দিচ্ছে এবং অনেক বাচ্চা তীব্রভাবে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত, এরকম হয় নাই। 4 ভাগের 1 ভাগ রোগী এখন ঢাকার সিটি কর্পোরেশন এরিয়ার ভিতর থেকে আসছে, আর মোটামুটি 3/4 রোগী এখন ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে থেকে আসছে। কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে আমরা প্রচুর রোগী পাচ্ছি। মিজেলস ভাইরাসের পরবর্তী কোনো একটি ভাইরাস অথবা অন্য একটি ব্যাকটেরিয়া দিয়ে সে আক্রান্ত হচ্ছে, নিউমোনিয়া আক্রান্ত হয়েছিল। সেই নিউমোনিয়াটি পরবর্তীতে সেপ্টিসেমিয়া, মানে পুরো রক্তের মধ্যে ছড়িয়ে গিয়ে সেপ্টিক শক, এবং পরবর্তীতে রোগীটি মৃত্যুবরণ করেছে। এবারের টিকা কার্যক্রম 20 তারিখ থেকে শুরু হয়েছে। চিকিৎসকরা বলছেন 3 সপ্তাহ পর, অর্থাৎ আজ থেকে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শুরু হবে। ফলে সারা দেশের টিকার কার্যকারিতা মে মাস শেষ হলে পাওয়া যাবে। যে বাচ্চাটি আজকে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বা যে বাচ্চাটিকে আমরা হারাচ্ছি, মারা যাচ্ছে, সেই বাচ্চাটি কিন্তু মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ আগে হামের ভাইরাসের এক্সপোজার এসেছিল। তো সেই হিসাব যদি করেন তখন কিন্তু টিকাদান কার্যক্রম 20 তারিখের পর হয়তো, মাত্র শুরু হয়েছে টিকাদান কার্যক্রম চলছে। অর্থাৎ টিকাদান শুরু হওয়ার পরও ইমিউনিটি শুরু হতে আরো 2-3 সপ্তাহ সময় লাগবে। পরিস্থিতি মোকাবেলায় সকলের একসাথে কাজ করার আহ্বান জানান চিকিৎসকরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজ্য সরকার কি বলছে তা বিবেচ্য নয়। ভারত তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে কূটনৈতিক চ্যানেলে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হবে। সচিবালয়ে একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে পুশিন ঠেকাতে সর্বদা সতর্ক থাকবে বর্ডার বাংলাদেশ। মন্ত্রী জানান, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করা হবে। অভিযোগ পেলেই না হবে তাৎক্ষণিক ব্যবস্থা। বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের মোট সীমান্ত 2216 কিলোমিটার, যার মধ্যে কাঁটাতারের বেড়া আছে 1653 কিলোমিটার। দেশটির বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পর এই অংশেও কাঁটাতারের বেড়া দেওয়ার প্রসঙ্গ সামনে এনেছে দেশটির নতুন রাজ্য সরকার। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দেশটি তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে কূটনৈতিক চ্যানেলে কথা বলবে ঢাকা। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়,
সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। তবে আমরা সতর্ক আছি, বিজেপিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি অনেক আগে। এর আগে ঈদুল আজহা ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সড়ক মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যাতে দুর্ঘটনা রোধ করা যায়, সার্বক্ষণিক মনিটরিং করা যায়, সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে যাতে আমরা আরও সুদৃঢ় করতে পারি, জননিরাপত্তা নিশ্চিত করতে পারি, এই সমস্ত সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। চাঁদাবাজি নিয়ে বিরোধী দলীয় নেতার অভিযোগের প্রমাণ চান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ঈদে চাঁদাবাজি বন্ধে বডি অন ক্যামেরা নিয়ে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। চালু করা হবে হটলাইন, অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। মাননীয় বিরোধী দলীয় নেতা চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ব্যাংক এবং শ্রমিক ফেডারেশনের সাথে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারত। এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ভারতে বসবাসরত 2860 জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশের কাছে ফের অনুরোধ করেছে ভারত। This is a subject of conversation between India and Bangladesh. আমরা বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ককে একটি ইতিবাচক পর্যায়ে নিয়ে যেতে কাজ করছি। তবে গেল কয়েক বছরে আমরা বাংলাদেশকে ভারতে অবস্থানরত 2860 জনেরও বেশি মানুষের জাতীয়তা যাচাইয়ের অনুরোধ জানিয়েছি, যাদের আমরা বাংলাদেশী নাগরিক বলে মনে করি, কিন্তু এই বিষয়ে এখনো আমরা তাদের পক্ষ থেকে কোনো রকম সাড়া পাইনি। On this particular matter. মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারে অস্থিরতা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে, যার চাপ সরাসরি পড়ছে সাধারণ মানুষের উপর। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর মিরপুর শাহালী পাইকারি বাজার পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় আমির সাংবাদিকদের বলেন, বাজারে দখলদারিত্ব ও নীরব চাঁদাবাজি চলছে, তবে ভয়ে অনেকেই মুখ খুলতে চান না। এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলা স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। তিনি অভিযোগ করেন, সিন্ডিকেট ও মধ্যস্থভোগীদের কারণে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। এছাড়াও জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান জামায়াতের আমির। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে হত্যা এবং কাঁটাতার দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব হয় না, এমন মন্তব্য করে এনসিপি নেতারা বলেছেন, একের পর এক সীমান্ত হত্যা হলেও সরকারের কার্যকর কোনো প্রতিবাদ নেই। রাজধানী থেকে আলোচনা সভায় এসব অভিযোগ করেন তারা। রাজধানীতে শাপলা গণহত্যা বিচারহীনতার একযোগ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স। সেখানে শাপলা গণহত্যার বিচার দাবি, সমসাময়িক রাজনীতি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন এনসিপি নেতারা। শাপলার সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয় সরকারের সমালোচনা করেন এনসিপি নেতা সার্জিস আলম। সীমান্তে একদিনে একটা জায়গায় 2 জনকে গুলি করে হত্যা করা হয়, আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকার প্রধানের কোনো স্টেটমেন্ট তাদের কাছে পর্যন্ত পৌঁছায় না। আগে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, সিইও তাদের মতো করে চললে হতো, তাদের কথা শুনলে হতো। এই দলীয় হওয়ার পরও মন শান্তি হয় না। এবার ওই মিডিয়া হাউসের শেয়ার আমার এই নেতাকে দিতে হবে। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের হুমকি ও চলমান হত্যার কড়া প্রতিবাদ জানান নাহিদ ইসলাম। বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে দৃশ্যমান ভূমিকা রাখতে হবে।
সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে তার সাথে বন্ধুত্ব সম্ভব না। আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের এবং এই দেশের জনগণের। হেফাজতে ইসলামের 5 মের আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। জনগণের একটা বড় অংশ যখন বিপদগ্রস্ত, এরকম একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনের নেতৃত্ব নেওয়া, আরো বোল্ড ভূমিকা রাখা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ফেনীতে বালু চাপা দেয়া অবস্থায় এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত রিনা আক্তার একটি ভাড়া বাসায় দীর্ঘদিন যাবৎ বসবাস করতেন। এর পাশেই তাদের ক্রয়কৃত জমিতে নতুন বাড়ির নির্মাণ কাজ চলছে। বিকেলে সেখানে কাজ পরিদর্শনে যান রিনা। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে তার সন্তানরা এক পর্যায়ে সন্দেহের ভিত্তিতে নির্মাণাধীন ভবনের একটি কক্ষে বালুর নিচে চাপা দেয়া অবস্থায় রিনার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বালুর উপর আবার একটা বস্তা দিয়ে রাখছে, 2-3টা বস্তা দিয়ে রাখছে। তো বস্তাগুলা সরাইছে, বালুগুলা লড়াইছে আর ওনার হাত বেরিয়েছে। হাত বেরানোর পরে পুরা বডি বের হয়েছে আর কি। এখানকার লোকজনের মাধ্যমে আমরা জানতে পেরে এসে আমরা বডিটা উদ্ধার করলাম এবং এর সাথে কারা কারা যুক্ত সেটা আমরা তদন্ত সাপেক্ষে বের করব। আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না, থাকবে না রাজনৈতিক নিয়োগও, পরিচালিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে। বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখে এমন স্টার্টআপ অর্থায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান গভর্নর। দেশে স্টার্টআপ কোম্পানির প্রধান সমস্যা অর্থায়ন। সময় মতো আর্থিক সহায়তা না পেয়ে অনেক উদ্ভাবনী প্রকল্পই আলোর মুখ দেখেনি, আবার অনেকের স্বপ্নই শেষ হয়েছে অঙ্কুরেই। এমন উদ্যোক্তাদের সহায়তার জন্যই গঠন করা হয়েছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মঙ্গলবার। 39টি ব্যাংকের অর্থায়নে গঠিত হয়েছে প্রায় 700 কোটি টাকার তহবিল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী প্রকল্পে সহায়তা করা হবে, যার মূল লক্ষ্যই হবে কর্মসংস্থান তৈরি। Our big aim also is financial inclusion and also FDI attraction, and rural economic development is at the heart of what we try to do. তারা নিশ্চয়ই স্বাধীনভাবে আপনাদের প্রজেক্ট সিলেক্ট করবেন, কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে সেই প্রজেক্টগুলোর জন্য রুরাল ইকোনমিতে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট থাকে। আমাদের রুরাল ইকোনমিকে ডেভেলপ করাটা খুব জরুরি এই মুহূর্তে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, তরুণ সমাজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, যা পরিচালিত হবে স্বচ্ছতার সাথে। মন্ত্রী জানান, আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার। পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ইজ এ শর্ট সাইটেড অ্যাপ্রোচ। এটা নিজের বিরুদ্ধেই কাজ করে, কোনো শুধু সরকারের পক্ষে কাজ করে, সরকারের বিরুদ্ধেই কাজ করে। সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. ব্যাংক এবং আর্থিক খাতে যে সংকট তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে সম্মিলিতভাবে চেষ্টা করছে বলেও জানান সরকার। পুঁজিবাজার উন্নয়নে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। Inshallah, we are on the path of recovery. আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ থাকলেও সেই পথে হাঁটবে না সরকার, বরং চুক্তিটি পর্যালোচনা করে বিভিন্ন শর্ত পরিবর্তন করা যায় কি না তা খতিয়ে দেখা হবে। সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, চুক্তিটি পর্যালোচনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি। সব সেক্টরের বিশেষজ্ঞ এবং এ সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর সাথে বসে চুক্তিটি মূল্যায়ন করবে সরকার। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ জানান, হামের টিকা কেনায় গাফিলতি তদন্তে রাষ্ট্রীয় ব্যক্তি, প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমন্বয়ে কমিটি গঠন করা হচ্ছে। যদিও তদন্তে বড় ধরনের গাফিলতি পাওয়া যায় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজ এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।